গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা ছোট গল্প ভাঙাচোরা। টুনুর স্বামীকে দেখে এমনভাবে চমকাতে হবে তা কে জানত। তবু চমকেছিলাম, ভীষণভাবেই চমকে উঠেছিলাম হয়তো। কাল রাতে যখন ট্রেন থেকে নেমেছিলাম তখন বাইরে শীত পড়েছিল ভীষণ। কনকনে ঠান্ডা বাতাসে বরফ ঝরছিল যেন। কোটের কলারটা তুলে দিয়েও কানটা ঢাকা যাচ্ছিল না। উদলা হাতজোড়া জমে আসতে চাইছিল শীতের প্রকোপে। স্টেশনের লোকজনের বিশেষ ভিড় ছিল না। মাঝে মাঝে দু একজন চা ভেন্ডরের চিৎকার ছাড়া সারা শব্দও তেমন ছিল না বললেই চলে। ব্যস্তভাবে হয়তো একটা কুলির জন্যই তাকাচ্ছিলাম এদিক ওদিক। ঘন কুয়াশা ভেদ করে কাঁপতে কাঁপতে সামনে এসে দাঁড়ালো একটা লোক। পরনে একটা খাটো করে পরা লুঙ্গি, মাথার কান ঢেকে গায়ে একটা ময়লা চাদর জড়ানো, পায়ে একজোড়া মোটর টায়ারের স্যান্ডেল। কিছুক্ষণ ইতস্তত করে সুটকেসটা হাতে আর হোল্ডারটা বগলে তুলে নিল ও। উহ, কি ভীষণ কুয়াশা পড়েছে। আসুন সাহেব, দাঁড়িয়ে রয়েছেন কেন? আরো মাল আছে নাকি? না, চল। লোকটার আগাগোড়া এক পলক তাকিয়ে নিয়ে পিছু পিছু এগোতে লাগলাম। ওর গেটের কাছাকাছি এসে লোকটা ফিরে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন সাহেব? আপাতত ডাক বাংলায়। এই শোনো, রিক্সা রিক্সা পাওয়া যাবে তো এখন? হ্যাঁ, আমার নিজেরই রেস্কা আছে, বলল ও। বলতে গিয়ে বার কয়েক কাশলো। মফস্বল শহর। স্টেশনের সামনের রাস্তাটা পেরিয়ে কিছু দূর গেলে বিজলি বাতির আর কোনো বন্দোবস্ত নেই। সামনে ছোট কেরোসিন বাতিটার উপর নির্ভর করেই চলে রিক্সা। দোকানপাটগুলো খোলা থাকলে তবু কিছু আলো আসে রাস্তায়, কিন্তু এ 11:30টায় দোকানপাট বন্ধ করে কাঁথামুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে তার মালিকেরা। লোকজন কারও সারা শব্দ নেই। শুধু দু একটা হ্যাংলা কুকুর মাঝে মাঝে চিৎকার করছে এখানে ওখানে। রাস্তাগুলো সব গর্তে ভরা, প্রতি গজ অন্তর একটা করে খাদ। এসব রাস্তায় রিক্সা চালাতে শুধু রিক্সা চালাকেরই কষ্ট হয় না, আরোহীরও গা হাত পা ব্যথা করে, বিরক্তি লাগে। ইস, রাস্তাগুলোর এই দুরবস্থা কেন কেন যেন হঠাৎ বিড়বিড় করে উঠেছিলাম। লোকটা একেবারে পিছনে তাকিয়ে নিয়ে বলল, বন্যায় সব ডুবে গিয়েছিল কিনা, তাই খাপ পড়ে গিয়েছে। হ্যাঁ, বন্যা তো কবে নেমে গেছে, এখন মেরামত করে নিলেই পারে। কে করবে মেরামত? হঠাৎ কি যেন বলতে গিয়ে চুপ করে গেল লোকটা। রিক্সা থামিয়ে নিভে যাওয়া বাতিটা জ্বালিয়ে নিয়ে আবার চড়ল রিক্সায়। ডাকবাংলোটা স্টেশন থেকে বেশি দূরে নয়, পৌঁছাতে মিনিট 20 সময় নিয়েছিল মাত্র। লোকটা নিজ হাতেই সুটকেস আর হোল্ডারটা তুলে রাখলো বারান্দায়, তারপর বলল, আপনি দাঁড়ান, দারোয়ান বোধহয় ঘুমিয়ে পড়েছে, ওকে দেখে আনি। শীতের রাতে একবার ঘুমের কোলে ঢলে পড়লে সহজে উঠতে চায় না কেউ। তুলতে বেশ সময় নিয়েছিল। তার মুখের দিকে তাকিয়ে বেশ বোঝা যাচ্ছিল এমন আয়েশের ঘুমটা ভেঙে যাওয়ায় মনে মনে ভীষণ বিরক্ত হয়েছে সে। তবু সে ভাবটা গোপন রেখে লম্বা একটা সালাম জানিয়ে মালপত্রগুলো ভেতরে নিয়ে গেল দারোয়ান। রিক্সাওয়ালাটা তখনও বারান্দায় দাঁড়িয়ে। কত দিতে হবে তোমায়? পকেট থেকে ব্যাগটা বের করে এগিয়ে যায় তার দিকে। ও বলল, আপনার সাথে আর কি দরাদরি করব, আপনার যা খুশি তাই দেন। সে কি হয়? কত রেট তা না জানলে আন্দাজে আমি কি দিব? আপনার যা খুশি দেন। আগের কথাটাই পুনরাবৃত্তি করল সে। ব্যাগ থেকে একটা আধুলি বের করে হাতে তুলে দিলাম তার। এই নাও। হলো তো? জি জি, হ্যাঁ। ঘাম নেড়ে সায় দিল সে কথার। তারপর সালাম জানিয়ে গুটি গুটি পায়ে রিক্সা নিয়ে বেরিয়ে গেল সে ধীরে ধীরে। অদূরে দাঁড়ানো দারোয়ানটা এতক্ষণে দেখছিল সব। ও চলে যেতে এগিয়ে এসে বলল,
ए बाबू, स्टेशन से यहाँ 4 आना लेता और आप एक ठो 8 आनी दे दिया उसको। ए बहुत ज्यादा कर दिया आप, बहुत ज्यादा। 4 4 আনা পয়সা। আপন মনে অনেকক্ষণ 4 আনা পয়সার জন্য আফসোস করছিল সে। ওর কথায় কান্না দিয়ে যেখানে সবার বন্দোবস্ত করা হয়েছিল সেখানে এসে ঢুকলাম। পথেই জংশনে খেয়ে এসেছিলাম, তাই রাতে আর খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। সবার আগে আগামী দিনের করণীয় বিষয়গুলো ঠিক করে নিয়েছিলাম মনে মনে। ভোরে উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে সরাসরি কাজগুলো সেরে নিতে হবে। এসডিওর সাথে দেখা করতে হবে, সার্কেল অফিসারের সাথে আলোচনা করতে হবে টাকা পয়সার ব্যাপার নিয়ে। তারপর দুপুরে টুনুর বাসায়। দীর্ঘ 8 বছর পর কাল হঠাৎ দেখতে পেয়ে প্রথমে চিনতেই পারবে না হয়তো টুনু। অবাক হয়ে মুখের পানে তাকিয়ে বলবে, কাকে চান? পরে চিনতে পেরে হয়তো আনন্দে লাফিয়ে উঠে বলবে, উফ, এতদিনে বুঝি টুনির কথা মনে পড়লো তোমার, এই দীর্ঘ 8 বছর পরে? জীবনের মানচিত্রে 8টি বছর নেহায়েত কম নয়, তবু ভাবতে গেলে মনে হয় এই সেই দিনের কথা। কলকাতায় একই পাড়াতে থাকতাম, পাশাপাশি বাসা। টুনু তখন সাখাওয়াতে পড়তো ক্লাস 6 কি 7। আমি পড়তাম মিত্রই, ওই একই ক্লাসে। স্কুল ছুটির পর বিকেলে প্রায় ওদের বাসায় যেতাম, ওরাও আসতো মাঝে মাঝে। আনাগোনা মিলমিশ আর ঘনিষ্ঠ হৃদ্যতা ছিল উভয় পরিবারের মধ্যে। আমাদের দুজনকে একসাথে দেখলেই বুড়ি দাদি ফোরন কাটত। কি গো, কি হচ্ছে দুজনের মধ্যে? পীড়িত নয় তো? তাহলে বল, এখন থেকেই ওকালতি শুরু করে দেই। তারপর ক্লাস 8-এর বছর সে পাড়া থেকে অন্য পাড়ায় গেল টুনুরা। আর তার মাস 8 পরেই শোনা গেল একটা নন ম্যাট্রিক ছেলের সাথে কোথায় পালিয়ে গেছে টুনু। পালিয়ে গেছে খবরটা প্রথমে মোটেও বিশ্বাস হচ্ছিল না, পরে অবশ্য বিশ্বাস না করে পারিনি। এরপর মাঝখানে 2 বছর, 2 বছর পর হঠাৎ টুনুর সঙ্গে দেখা ট্রেনে। দেশ ভাগের পর কলকাতা থেকে ঢাকা আসবার পথে দেখা হতে মৃদু হাসল টুনু, বলল, কেমন আছো? ভালো তো? ভালো, তুমি কেমন? আমি বেশ ভালো। ঠোঁট টেপে হেসেছিল টুনু। আরও অনেক কথার পর হাতে একটা ঠিকানা গুজে দিয়ে বলেছিল, মফস্বল শহরেই আছি, সময় পেলে একবার এসো কেমন? সময়ও হয়নি, আসতেও পারিনি কোনোদিন। এবার হঠাৎ সরকারি কাজে এখানে আসতে হওয়ায় আসবার পথেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম টুনুর সাথে একবার দেখা করব। কে জানে 1 বছরে কত পরিবর্তন এসেছে ওর দেহে মনে চেহারায়। পরদিন খুব ভোরেই বিছানা ছেড়ে উঠলাম, হাত মুখ ধুয়ে নাস্তা করলাম, সরকারি কাজগুলো সেরে নিলাম একে একে। তারপর ঠিকানা পকেটে গুজে টুনুর খোঁজে। সার্কেল অফিসের পিয়নটাকে বলতে ও বলল, পাড়াটা আমি চিনি, চলুন না স্যার, আপনাকে পৌঁছে দিয়ে আসি। কত দূর হবে পাড়াটা? বেশি দূর নয় স্যার, আসুন না, আমি পৌঁছে দিচ্ছি। বেশি দূর না বললেও বেশ দূরেই মনে হলো। ঠিকানাটা মিলিয়ে বাসার সামনে পৌঁছে দিয়ে পিয়নটা চলে গেল, বলে গেল, এই তো এই বাসা স্যার, আমি এখন যাই, তাইলে যাও। ওকে যেতে বলে এগিয়ে গেলাম। বাঁশের ঘেরা দেওয়া মাঝারি গোছের একটা ঘর, উপরে টিনের চালা, সামনে স্বল্প পরিসর, 2-3টে ছোট ছোট ছেলে মেয়ে মাটি নিয়ে খেলা করছে সেখানে। আমায় দেখে মুখে আঙ্গুল পুরে হা করে আমার দিকে তাকালো ওরা। বয়সে যে সে সবার বড়, সে এগিয়ে এসে বলল, কাকে চাই? মুখের আদলটা তার টুনুকে স্মরণ করিয়ে দেয়। বললাম, এটা কি তোমাদের বাসা খোকা? হ্যাঁ। তোমার মা বাসায় আছেন? হ্যাঁ আছেন। কেন, কি চাই আপনার? অনেকটা মাতাব্বরি চালেই জিজ্ঞেস করলো ছেলেটা। মৃদু হেসে বললাম, দরকার আছে।
তুমি যাও তো খোকা, ভেতরে গিয়ে তোমার মাকে বলো তোমার সালাম মামা এসেছে। এ কথা একটু অবাক হয়ে আমার দিকে তাকালো ছেলেটা, তারপর বলল, আচ্ছা আপনি দাঁড়ান, আমি খবর দিচ্ছি মাকে, বলে ভিতরে চলে গেল। একটু পরেই চটঝলানো দরজার ফাঁক দিয়ে উকি মারল টুনুর মুখ। কয়েকটি মুহূর্ত নীরবতা, তারপর খলখলিয়ে উঠল টুনু। আরে সালাম, কি ভাগ্যে আমার! এসো এসো, ভিতরে এসো, ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। অনেকটা হাত বাড়িয়ে ভিতরে নিয়ে গেল টুনু। কই রে বিনু, শুনছিস? মেয়েটা গেল কই? মেয়ের কোনো সন্ধান না পেয়ে নিজ হাতেই পাশের ঘর থেকে একটা মোড়া এনে আমায় বসতে দিল টুনু। চোখ বুলিয়ে প্রথমেই ঘরটাকে দেখলাম, তারপর খুঁটে খুঁটে দেখলাম টুনুকে। সত্যি, 1 বছরে অনেক বদলে গেছে টুনু। সেদিনে সেই তন্নি মেয়েটি আর নেই। ফর্সা রংটা তামাটে হয়ে গেছে, গোলগাল চেহারাটা গেছে ভেঙে, কানের কাছে 2-1টা চুলে পাকও ধরেছে টুনু। তার দিকে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ টুনু বলল, কি দেখছো অমন করে? তোমায় দেখছি টুনু, পরক্ষণে জবাব দিলাম। সত্যি তুমি অনেক বদলে গেছ। তাই নাকি? টুনু মুখ টিপে হাসল। তা বদলাবো নাকি সারা জন্ম একরকম থাকবো নাকি? বয়স হচ্ছে না? স্বল্পকাল থেমে আবার বলল, ভাগ্নে ভাগ্নেও তোমার কম হয়নি, মোট 4 জন। কই ওরা কোথায়? ওদের কাউকেই তো দেখছি না। ওরা কি আর 1 মিনিটের জন্য ঘরে থাকে? সারাদিন পই পই করে ঘুরে বেড়ায় পাড়ার বকেটে ছেলেগুলোর সাথে। বলেই হয়তো ছেলে মেয়ের খোঁজে বাইরে বেরিয়ে গেল টুনু। বসে বসে অতীতের কথাই ভাবছিলাম। টুনু ফিরে এলো একটু পরে, সাথে একটা 7-8 বছরের ময়লা ফ্রক পরা মেয়ে আর 2টো ছেলে। মেয়েটাকে সামনে ঠেলে দিয়ে টুনু হেসে বলল, এটা দেখো, এটা হচ্ছে 1 নম্বর, ডাক নাম বিনু, আসল নাম রেখেছি মনোয়ারা। আর এটা হচ্ছে মেজো ছেলে, এটা সেজো। বড়টা কোথায় গেছে? দাঁড়াও না, আসুক ফিরে, পিঠে চামড়া তুলে ফেলবো আজকে। বোঝা গেল টুনু রেগেছে। আগে রাখলে খুব সুন্দর দেখাতো ওকে। আজ কিন্তু তেমন কিছু মনে হলো না। কিছুক্ষণ চুপচাপ থেকে জিজ্ঞেস করলাম, কর্তা কোথায়? কর্তা? তার কথা আর কেন বলো ভাই, লোকটার কি শান্তি আছে? এই তো সেই সকালে বেরিয়ে গেছে কাজে, পোস্ট অফিসে পিয়নের কাজ। জানতো ও কাজ কত খাটুনি। দুপুরে একবার শুধু আসবে খেতে, তারপর খেয়ে দিয়ে আবার বেরোবে, ফিরতে ফিরতে সে রাত নিশুতি। টুনু থামল, কিছুক্ষণ বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল চুপচাপ, তারপর আবার বলল, কি ব্যাপার, তুমি এক কাপড় এসেছো নাকি? মালপত্র সাথে কিছু নেই? এর উত্তর দিতে গিয়ে কিছুক্ষণ ভাবতে হলো বই কি। মাটিতে চোখ নামিয়ে সত্য কথাটাই শেষে বললাম। আর তা শুনে বড় অবাক হলো টুনু। সে কি, আমি থাকতে এখানে তুমি উঠেছো ডাক বাংলোয়? সে কি? লজ্জায় লাল হয়ে এলাম, কিছু বললাম না। টুনুও যেন এ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাইল না, স্বল্পকাল নীরব থেকে বলল, যে কটা দিন আছো খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই করো কেমন? বলে উঠে দাঁড়ালো টুনু। মোড়াটা নিয়ে পাকঘরে এসো, চুলোর পর ভাত চড়িয়ে এসেছি, এসো, এখানে বসে গল্প করা যাবে তোমার সাথে। পাকঘরে এসে রাজধানীর কথা জিজ্ঞেস করলো টুনু। কে কোথায় আছে, কেমন আছে, এমনি আরো অনেক কথা। তারপর পারলো নিজের কথা। শরীরটা দেখছো না কেমন দিন দিন ভেঙে যাচ্ছি? রোগ ধরেছে আজ 3 বছর। এখানে ভালো ডাক্তার নেই। একবার ভেবেছিলাম তোমার ওখানে গিয়ে চিকিৎসা করাবো, তো যাবার কি জো আছে? 3-4টে ছেলে মেয়ে ঘরে, ওদের কার কাছে রেখে যাই? ওর অবস্থা তো আরো খারাপ। লোকটা বোধহয় বেশি দিন বাঁচবে না। সারাদিন যা খাটে, বেতন তো পায় মাত্র মোটে 50 টাকা, ওতে কি বা হয় বলো? বলতে বলতে কেমন যেন স্নান হয়ে এলো টুনুর মুখখানা। আর কি যেন বলতে যাচ্ছিল সে। মেজো ছেলেটা কোত্থেকে যেন ছুটে এসে বলল, মা, মেস থেকে ওরা লোক পাঠিয়েছে, বলেছে আজ নাকি তরকারিতে তুমি বড্ড লবণ বেশি দিয়েছো, ওরা তোমায় রাখবে না। ছেলের এ আকস্মিক কথায় অপ্রস্তুত হয়ে গেল টুনু। চোখাচোখি হতে লজ্জায় রাঙা হয়ে উঠল ওর মুখখানা।
মাটিতে চোখ নামিয়ে নিয়ে বলল, তোমার কাছে আর লুকিয়ে কি লাভ বলো? বোঝো তো একমাত্র রায় কি বা হয়। পাশে পিডাব্লিউডির মেস আছে, সকাল বিকেলে ওদের ভাতটা পাক করে দেই। বলতে গিয়ে মুখখানা লজ্জায় লাল হয়ে এলো টুনুর। আরো বেশি অপ্রস্তুত হলো সে। আর সে ভাবটা কাটিয়ে উঠবার জন্যই হয়তো সে বলল, রান্না বান্নাই তো আমাদের কাজ, ঘর যেমন রাঁধি তেমনি ওদেরও রেঁধে দেই। মাসে মাসে 20টা টাকা, কম তো নয়। চুলোর উপর থেকে ভাতের হাঁড়িটা নামিয়ে হঠাৎ উঠে দাঁড়ালো টুনু। কাপড়ের আঁচলে কপালের ঘাম মুছতে মুছতে বলল, উনি বোধহয় এলেন, দেখি, বলে পাকঘর থেকে বেরিয়ে গেল। উনি এসেছেন সালাম, এসো দেখা করে যাও। টুনুর স্বামীকে দেখে এমনভাবে চমকাতে হবে তাকে জানতো, তবু চমকালাম। ভীষণভাবেই চমকে উঠলাম। পরের একটা খাটো করে পরা লুঙ্গি, গায়ে একটা ময়লা চাদর জড়ানো, পায়ে এক জোড়া মোটর টায়ারের স্যান্ডেল। লোকটাকে চিনতে এতটুকুও ভুল হলো না। সেও চিনল আমায়, আর চিনল বলেই তো মুখখানা কেমন ফ্যাকাশে হয়ে গেল তার। হাত মুখ ধুবার ওসিলায় ছুটে কলতলায় চলে গেল সে। ও চলে গেলে কানের কাছে মুখ এনে চাপা গলায় টুনু বলল, পিয়নের কাজ করলে কি হবে? লোকটার প্রেস্টিজ জ্ঞান বড় টনটনে। খবরদার, আমি যে মেসের ভাত পাক করে দেই ঘূর্ণাক্ষরের কথা বলো না ওকে, তাহলে রেগে আগুন হয়ে যাবে। টুনুর কণ্ঠে অনুরোধের সুর। তুমি বসো, উনি হাত মুখ ধুয়ে আসুন, তারপর গল্প করবে। চুলোটা খালি যাচ্ছে, আমি তরকারিটা তুলে দিয়ে আসি। হাত মুখ ধুয়ে টুনুর স্বামীও ততক্ষণে ফিরে এসেছে। লজ্জা আর সংকোচের ভাবটা তখনও কাটেনি। একখানা ছেঁড়া গামছায় হাত মুছতে মুছতে কাছে এগিয়ে এসে হঠাৎ সে বলল, মাসে 50 টাকা বেতনে সংসার চলে না, তা তো বোঝেনি। অফিস ছুটির পর অগত্যা তাই রাতে রিক্সা চালায়। বলতে বলতে হঠাৎ আমার হাত জোড়া আপন মুঠোর মধ্যে তুলে নিলেও, তারপর চারদিকে সতর্কভাবে তাকিয়ে ধরা গলায় বলল, দোহাই আপনার সালাম সাহেব, ও ও কথাটা বলবেন না টুনুকে। প্রেস্টিজ জ্ঞান বড় টনটনে ওর, জানতে পারলে কেলেঙ্কারি কিছু একটা ঘটে বসবে। দোহাই আপনার।